ওই ফরাসের ওপর মিস জরিনা বা জরিনা হক নামের আর এক আধুনিকা বসেছিল ওদের পাশেই। আধুনিকা হলেও জোহরা জেসমিনের সাথে বেশ সখ্যতা ছিল তার। সততা ও সৎ স্বভাবের জন্যে সে ভালোবাসত জোহরা জেসমিনকে। সেই জোহরা জেসমিনের এত বড় একটা সর্বনাশের কথা শুনে শিউরে উঠল মনে মনে। ওই পিকনিক থেকে ফিরে আসার পথে জরিনা হক জোহরাকে মানিকবাবুর কুমতলব ও দুরভিসন্ধির সকল কথা এক এক করে শোনাল। এরপর বলল, হায় হায় হায়, মানিকবাবুর মতো এত বড় একটা মূর্তিমান শয়তানকে তোমার আব্বা জামাই আদারও পালন করছেন বাড়িতে। এমন একটা জঘন্য ধড়িবাজ ও প্রতারকের দুরভিসন্ধির কথা কিছুই জানতে পারেননি তিনি। জোহরা জেসমিন আফসোস করে বলল, তাহলে বোঝো আমি কেমন বিপদের মধ্যে আছি এখন। মানিকবাবুর কুমতলবের আভাস আমি অনেক আগেই পেয়েছি। বুঝতে পেরেছি মস্ত বড় একটা বদ মতলব নিয়েই সে বাড়িতে এসে ঢুকেছে। কিন্তু আমার আব্বা আমাদের কিছুতে কথা বুঝাতে পারছি না আমি। যদি পারো খবরটা তুমি সত্তর আমার আব্বা আম্মার কানে পৌঁছাও। জরিনা হক বিপুল আগ্রহে বলল, পৌঁছাবো পৌঁছাবো। এখান থেকে ফিরে গিয়ে আজকে এক ফাঁকে এই দুরভিসন্ধির কথা তোমার আব্বাকে জানাবো। সত্যি সত্যি জরিনা হক মানিকবাবুর এ কুমতলবের কথা জোহরা জেসমিনের আব্বাকে সেদিন সন্ধ্যা রাতেই জানিয়ে গেল। কিন্তু তাতে ফল কিছু হল না। তার সাধের মানিকবাবুর বিরুদ্ধে কথা বলায় মীর সাহেব বরং অনেকখানি নাখুশি হলেন জরিনা হকের উপর। পিকনিক থেকে ফিরে আসতে বেশ খানিকটা রাত হলো মানিকবাবুর। সে কারণে হইচই করার কোনো সুযোগ না পেয়ে সে রাতটা তিনি চুপ করে কাটালেন। কিন্তু পরের দিন সকাল হতে অন্দরমহলে এসে তিনি জুড়ে দিলেন হইচই। সালাউদ্দিনকে তার ক্রোধের কেন্দ্রবিন্দু করে মানিকবাবু মীর সাহেবকে ব্যস্ত কণ্ঠে বললেন, তাড়িয়ে দিন, আপনাদের এই মাস্টারকে এখনই তাড়িয়ে দিন বাড়ি থেকে। পিকনিকে গিয়ে সে আমাকে যার পর ন্যায় অপমানিত করেছে। তার উস্কানিতে আপনার মেয়েও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যথেষ্টই। শিগগির শিগগির বিদায় করুন এই শয়তান আর মতলববাজ মাস্টারকে, নইলে ও আপনার মেয়েকে অচিরেই বিপদগামী করবে। মানিকবাবুর অভিযোগ শুনে মীর সাহেব তখনই বাড়ির এক চাকরকে সামনে পেয়ে বললেন, যাও তো ডেকে আনো তো ওই মাস্টারকে। পিঠে তার কতগুলো পালক গজিয়েছে সেটা একটু দেখি। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের বোকা বানাতে চাই। জলদি যাও, ডেকে আনো মাস্টারটাকে। জবাবে চাকরটা বলল, তার তো ওঠার শক্তি নেই হুজুর। ভীষণ জ্বর নিয়ে উনি কাল পিকনিক থেকে ফিরে এসেছেন, আর এখনও উনি তার ঘরে অচেতন হয়ে পড়ে রয়েছেন। তার ঘর ঝাড় দিতে গিয়ে দেখে এলাম। মীর সাহেব বললেন, জ্বরে অচেতন হয়ে পড়ে আছে? চাকরটা বলল, জি হুজুর। শুনলাম সারা বেলা নাকি রোদের মধ্যে বসেছিলেন। সে রোদ তার সহ্য হয়নি, প্রচণ্ড জ্বর উঠেছে তার গায়ে। শুনে লাফিয়ে উঠলেন মানিকবাবু, বললেন, ওরে বাপরে, দূর করে দিন, এখনই তাকে বিদায় করুন বাড়ি থেকে, নইলে রেহাই পাবেন না কেউ আপনারা। মীর সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, রেহাই পাবো না কেমন? বসন্তে আক্রান্ত হয়ে মারা যাবেন সবাই আপনারা, আমি এখানে থাকলে মারা যাব আমিও। সে কি, অবাক হবার কিছু নেই। চারদিকে বসন্তের দোর্দণ্ড প্রকোপ দেখা দিয়েছে। যার গায়ে জ্বর উঠছে তার গায়ে বসন্তের গুটি ফুটে বেরোচ্ছে আর মারা যাচ্ছে দরাদ্দর। আমি ডাক্তার মানুষ, এই মাস্টারের লাল টকটকে মুখ দেখে আমি বুঝতে পেরেছি বসন্ত ভর করেছে তার উপর। আজকের দিনের মধ্যে ওর সমস্ত গাছ হয়ে যাবে বসন্তের গুটিতে। বলো কি, দূর করে দিন। যদি সবাই আপনারা বাঁচতে চান ওই আপদটাকে এখনই বাড়ি থেকে বের করে দিন, দেরি করবেন না একদণ্ড। এ সময় চাকর কদমালি এসে মীর সাহেবকে বলল, হুজুর, 2-3 জন ভদ্রলোক এসে খুবই হন্তদন্তভাবে খোঁজ করছে আপনার। শিগগির একটু বাহির বাড়িতে আসুন। শুনে মীর সাহেব তখনই বাহির বাড়িতে এলেন। এসে দেখলেন 3 জন ভদ্রলোক উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন তার আগমন পথের দিকে। 3 জনই প্রৌঢ় লোক। মীর সাহেব তাদের সামনে এগিয়ে আসতে ওই 3 জনের একজন ব্যস্ত কণ্ঠে বললেন, এটা কি মীর আফসার উদ্দিন সাহেবের বাড়ি? মানে আপনি কি মীর? মীর সাহেব বললেন, জি জি, আমি মীর আফসার উদ্দিন। আগন্তুকেরা 3 জনই সালাম দিলেন একসাথে। সালামের জবাব দিয়ে মীর সাহেব বললেন, ব্যাপার কি বলুন তো আপনারা? ওই প্রথম জন ফের বললেন, আমরা একটা খবর পেয়ে আপনার এখানে এসেছি। মমতাজউদ্দিন মানিকবাবু নামের কোনো লোক কি আপনার বাড়িতে আছে? মীর সাহেব বললেন, জি আছে। আছে? তাহলে তাকে একটু এখনই ডাকুন তো, খুবই দরকার। মীর সাহেবের সাথে কদম আলীও বাহির বাড়িতে এসেছিল। তাকে লক্ষ্য করে মীর সাহেব বললেন, মানিক বাবাজিকে ডেকে আনো তো জলদি। কদম আলী ফের অন্তর্মহলে ছুটল। আগন্তুকদের লক্ষ্য করে মীর সাহেব প্রশ্ন করলেন, মমতাজউদ্দিন মানিক বাবাজিকে কি প্রয়োজন আপনাদের?
প্রথমজন বললেন, প্রয়োজনটা ও এলেই জানতে পারবেন। অতঃপর তিনি স্বগতোক্তি করলেন, বাবাজি, বাবাজি বটে। ইতোমধ্যে কদমালের সাথে মানিকবাবু বাহির বাড়িতে এলেন। এসে ওই তিনজন আগন্তুকের দিকে চোখ তুলে চেয়ে বাঘ দেখারও অধিক চমকে উঠলেন মানিকবাবু। ওরে বাপরে বলে লাফিয়ে উঠে তিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে যেতে লাগলেন। তা দেখে আগন্তুকেরা তিনজনই ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, পালিয়ে গেল, পালিয়ে গেল, ধরুন, ওকে ধরুন। মীর সাহেব থতমত করে বললেন, ধরব কেন? প্রথমজন বললেন, ধরুন ধরুন, আপনার লোকজন দিয়ে ওকে আটকান। আটকাবো? ব্যাপারটা কি? বলছি বলছি, ব্যাপারটা বলছি, আগে ওকে ধরার ব্যবস্থা করুন। কিন্তু কে কাকে ধরে তখন? এদের এই কথা কাটাকাটির ফাঁকে পরিমণি লাফের উপর লাফ দিয়ে শ্রীমান মমতাজ উদ্দিন মানিক অদৃশ্য হয়ে গেল। আগন্তুকদের দ্বিতীয়জন বললেন, যা, হারামজাদাটা আবার পালিয়ে গেল। আমরা বৃদ্ধ মানুষ, আটকানোর কেউ না থাকায় প্রতারকটা আবার পালিয়ে গেল। মীর সাহেবের দু চোখ বিস্ফারিত হল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, প্রতারক? সে কি? প্রথমজন বললেন, প্রতারক, মহাপ্রতারক, মূর্তিমান শয়তান। আদর করে ওকে অন্দরমহলে স্থান দিয়েছেন আপনি, ঘরে তুলে জামাই আদরে খাওয়াচ্ছেন। অর্থাৎ আমাদের মতো বিভ্রান্ত হয়েছেন আপনিও? বিভ্রান্ত হয়েছি? চরম বিভ্রান্ত হয়েছেন। বিপুল ধন সম্পদের একমাত্র ওয়ারিশ জেনে আপনার মতো বিভ্রান্ত হয়েছিলাম আমরাও। বদমাইশটাকে জামাই বানানোর জন্য আমরা মরিয়া হয়ে উঠেছিলাম। আজ তার খেসারত দিচ্ছি গুনে গুনে। কিরকম কিরকম? 7 লাখ টাকা যৌতুক দিয়ে আমার পরমা সুন্দরী মেয়েকে শাদি দিয়ে ওর সাথে। টাকাটা গুনে নিয়ে শাদিটা সে করে বটে, কিন্তু তারপরেই চম্পট দিয়েছে। আমার মেয়েকে সে গ্রহণ করেনি। গ্রহণ করেনি? জি না, মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়নি কোনোদিনই। শাদির পরে আমার বাড়িতেও সে আর আসেনি কখনো। এখন শুনছি সে শাদি করেছে আরও কয়েকটা, আর তালাক দেবে আমার মেয়েকে। বলেন কি, বলেন কি? দ্বিতীয়জন বললেন, বলা বলির আর কি আছে ভাই সাহেব। লোভনীয় বর মনে করে ওনার মতোই পাগল হয়ে আমিও। অতপর 5 লাখ টাকা যৌতুক দিয়ে ওর সাথে শাদি দিয়ে আমার মেয়ের। কিন্তু প্রতারকটা আমার সাথে চরম প্রতারণা করেছে। প্রথমজনের প্রতি ইঙ্গিত করে দ্বিতীয়জন ফের বললেন, এই ভাই সাহেবের মেয়েকে তো তালাক দেব দেব করছে, কিন্তু আমার মেয়েকে তালাক দিয়েই ফেলেছে ঠকটা। টাকাটা গুনে নিয়ে বাড়িতে গিয়েই তালাক দিয়েছে আমার মেয়েকে। মীর সাহেবের চক্ষু ছানা বড়া হয়ে গেল। বললেন, কি তাজ্জব, কি তাজ্জব, এও সম্ভব? আগন্তুকদের তৃতীয়জন বলল, সম্ভবের দেখেছেন কি মীর সাহেব? আমার মেয়েকে শাদি করার ওয়াদা করে আমার নিকট থেকে ওই ঠকটা 3 লাখ টাকা অগ্রিম গুনে নিয়ে চম্পট দিয়েছে। বেশি জানাজানি হয়ে গেলে বরটা ফসকে যাবে, অন্য কেউ নিয়ে নেবে বরটাকে, এই বিবেচনায় অনেকটা গোপনেই দিয়ে দিই ওই 3 লাখ টাকা। টাকাটা নিয়ে সে যে হাওয়া হয়ে গেছে, আর সে ধরা দেয়নি কখনো। কি গজব, আপনারা 3 জন লোক একসাথে ঠকলেন? প্রথমজন বলল, না না, একসাথে নয়। এর আগে আমরা কেউ কাউকেও চিনতাম না। এক একজন আমরা এক এক সময় ওই শয়তানটার খপ্পরে পড়ি। বিয়ের পরে আর কেউ আমরা কখনোই ধরতে পারিনি তাকে। তার খোঁজে বেরিয়ে এনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমার। আমার মতোই ওই শয়তানটার খোঁজ করতে বেরিয়েছেন এনারাও। প্রথমজন তার সঙ্গী অপর দুজনের প্রতি ইঙ্গিত করলেন। মীর সাহেব বললেন, তো এভাবে খোঁজ করছেন কেন? তার বাড়িতে যাবেন। গিয়েছি গিয়েছি, গিয়ে দেখি ইট পুড়িয়ে পুড়িয়ে অনেক টাকার মালিক হয়েছেন ওই শয়তানের তথাকথিত বাপ। সেই বাপের সাথে ছেলের কোনো সম্পর্ক নেই। ওই ধন সম্পদের কোনো অরিশও ওই শয়তানটা নয়, অরিশ বাপের নিজের ছেলেরা। সে কি, সে কি? ওই ধন সম্পদের ভবিষ্যৎ মালিক হিসাবে নিজেকে জাহির করে শয়তানটা একের পর এক লোকজনকে প্রলুব্ধ করছে, আর তার মেয়েকে শাদী করার প্রহসন করে গাদা গাদা টাকা হাতিয়ে নিচ্ছে। মীর সাহেব দম বন্ধ করে প্রশ্ন করলেন, ওই মমতাজউদ্দিন মানিক তার বাপের ধন সম্পদের মালিক নয় কিরকম? প্রথমজন বললেন, ওই বাপের ছেলেই তো সে নয়, তার বাপ অন্যজন। অন্যজনের ঔরসজাত ওই ছেলেকে হাতে নিয়ে এসে তার বিধবা মা ফের নিকা করেন ওই বিত্তবানের সাথে। ওই মিথ্যা পরিচয় দিয়ে বেঈমানটা যে আরো কতজনের কি সর্বনাশ করেছে কে জানে। তার খোঁজে বেরিয়ে জানলাম ওই প্রবঞ্চকটা এখন আপনার বাড়িতে আছে, মানে আপনিও তার খপ্পরে পড়েছেন। জরিনা হকের হুঁশিয়ারিটা এতক্ষণে স্মরণে এলো মীর সাহেবের। সেটা স্মরণ আসতেই তিনি শিউরে উঠে বললেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! আপনারা না এলে তো আমারও মাথায় বাড়ি হয়ে যেত আপনাদের মতো। যেতই তো। এইটাই তো ওই ঠগের এখন একমাত্র পেশা। এরকম ঠকবাজি করেই
প্রভু তো অর্থ কামাই করছে। তা থাক সে কথা, ধরেও যখন ধরতে পারলাম না শয়তানটাকে, তখন আর এখানে দেরি করা অর্থহীন, আমরা যাই। মীর সাহেব হুঁশে এসে বললেন, আরে যাবেন কি, আসুন আপনারা এসে আমার এই বৈঠকখানায় বসুন, এই বেলাটা এখানে আহার বিশ্রাম করে ও বেলায় যাবেন। প্রথমজন বললেন, না না, আমাদের দেরি করার মওকা নেই, রাস্তাতে আমরা স্থির করেছি আপনার এখানে এসে শয়তানটাকে পায় না পায় এভাবেই কোর্টে যাব আমরা। কোর্টের আশ্রয় না নিয়ে ওই প্রতারকটাকে শায়েস্তা করা যাবে না। বলেই প্রথমজন তার সঙ্গে অপর দুজনকে উদ্দেশ্য করে বললেন, চলুন চলুন, দেরি করলে আজ কোর্ট ধরা যাবে না। রওনা হলেন তারা। মীর সাহেবের আন্তরিক আমন্ত্রণ সত্ত্বেও চলে গেলেন আগন্তুকেরা। বাড়ির বাহিরে কি ঘটছে তা দেখার জন্যে অন্দরমহলের সবাই এসে জড়ো হয়েছিল বাহির বাড়ির আসার ওই করিডোরের মুখে। মীর সাহেবের বিবি ঘটনাটা শোনা অবধি থরথর করে কাঁপছিলেন। আগন্তুকেরা চলে গেলে তিনি মীর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বাঁচিয়েছেন, মস্ত বড় সর্বনাশ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন আমাদের। আপনি এখন আসুন, বাড়ির ভেতরে আসুন, এমাত্র আমাদের জামাল মিয়া আর একটা যে খবর এনেছে, ভেতরে এসে সেটা শুনুন। উৎকর্ণ হয়ে মীর সাহেব বললেন, আরেকটা খবর? কিসে খবর? মীর সাহেবের বিবি সাহেবা বললেন, ভেতরে এসে আগে স্থির হয়ে বসুন, তারপর বলছি সব। ভেতরে এসে স্থির হয়ে বসলেন তিনি। তারপর প্রশ্ন করলেন, কি খবর বলো? বিবি সাহেবা বললেন, খবরটা বলার আগে একটা কথা বলে রাখি, আর কোনো অজানা অচেনা মানুষকে বাড়িতে রাখবো না। কে কোন মতলব নিয়ে এসে এই বাড়িতে ঢুকেছে তার কি ঠিক? আক্কেল আমাদের হয়ে গেছে, এবার ওই মাস্টারটাকেও শিগগিরই বিদায় করতে হবে, তা বলে রাখছি। তা সে দেখা যাবে, কিন্তু খবরটা কি তাই আগে শুনি। খবরটা হলো, আমাদের হানিফ স্যারের মামাতো ভাই মোজাম্মেল হককে তো চেনেন, ইউনিভার্সিটিতে কেরানির চাকরি করেন। তিনি গতকাল ওই হানিফ স্যারের বাড়িতে এসেছেন। তিনি এসেছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্যটাতে কোনোই গুরুত্ব দেয়নি একটু আগে, কিন্তু এক মুহূর্তের মধ্যে যে সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে আমাদের জন্যে, তাকেই জানত। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাদের জোহরা জেসমিনের স্বাদীর ওই ইউনিভার্সিটিতে কে একজন সৎ, সুদর্শন আর তরুণ অধ্যাপক আছেন, খুবই নামকরা অধ্যাপক। তিনি গ্রামাঞ্চলের সৎ, সেকেলে আর পরহেজগার মেয়েকে শাদী করতে ইচ্ছুক। এমন মেয়ে না পেলে তিনি কখনোই শাদী করবেন না। তাই মোজাম্মেল হক সাহেবের মনে হয়েছে আমাদের জোহরা জেসমিনকে দেখালে নিশ্চয় ও অধ্যাপকের পছন্দ হবে। আমরা যদি চাই তাহলে মোজাম্মেল হক সাহেব এ নিয়ে ওই তরুণ অধ্যাপকের সাথে কথা বলতে আগ্রহী। বেশ তো, তা যদি মোজাম্মেল হক সাহেব বলেন তাহলে তো আমাদের উপকারী হয় যথেষ্ট। হঠাৎ করে কি দিয়ে কি ঘটে গেল, মেয়েটাকে নিয়ে ফের চরম সমস্যায় পড়ে গেলাম। সে কথাই তো বলছি। ডাকো, কাউকে দিয়ে মোজাম্মেল হককে ডেকে আনো, আমার তো কষ্ট হবে ওখানে যেতে। মোজাম্মেল হক আসুক, আমাদের জামাল মিয়া কি শুনতে কি শুনেছে মোজাম্মেল হকের মুখেই শুনি সে কথাটা। বিবি সাহেবা তখনই মোজাম্মেল হক সাহেবকে অনুরোধ করে এ বাড়িতে আনার জন্য কদম আলীকে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে মোজাম্মেল হককে সাথে নিয়ে ফিরে এলো কদম আলী। মীর সাহেব আর তার বিবি সাহেবা মোজাম্মেল হককে নিয়ে খোলা বারান্দায় বসলেন। কথাবার্তা একটু এগোতেই জোহরা জেসমিনের আহ্বানে সালাউদ্দিন আহমেদ তাদের সামনে দিয়ে জোহরা জেসমিনের কক্ষের দিকে যাচ্ছিল। জ্বরটা তার পড়ে গেছে ইতিমধ্যেই। গায়ে একটা চাদর জড়িয়ে সালাউদ্দিন তাদের সামনে দিয়ে যেতেই তার দিকে চাকিয়ে চমকে উঠলেন মোজাম্মেল হক। কে কে বলে তিনি উচ্চকণ্ঠে আওয়াজ দিলেন। সালাউদ্দিন নতমস্তকে সামনের দিকে নজর রেখে চলছিল। মোজাম্মেল হকের ডাকে সে মাথা তুলে ঘুরে তাকাতেই মোজাম্মেল হক সাহেব একদম অন্য মানুষ বলে গেলেন। কি তাজ্জব! বলে চিৎকার দিয়ে উঠে তিনি লাফ দিয়ে নেমে এলেন বারান্দা থেকে এবং সালাউদ্দিনের কাছে এসে বিপুল বিস্ময়ে বললেন, এ কি স্যার, আপনি আপনি এখানে? এ কি সম্ভব ব্যাপার? এ কি তাজ্জব ব্যাপার! আনন্দ ও বিস্ময়ে মোজাম্মেল হক সাহেব লাফালাফি করতে লাগলেন। তার চিৎকার ও লাফালাফিতে জোহরা জেসমিন সহ বাড়ির অন্যান্য সকলেই ছুটে এসে জড় হল অন্দরমহলের আঙ্গিনায়। মীর সাহেব ফের যার পর্ণায় বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, সে কি হক সাহেব, আপনি একে চেনেন? মোজাম্মেল হক প্রবল কণ্ঠে বললেন, চিনি মানে কি দুলা ভাই, ইনি আমাদের ভার্সিটির সেই তরুণ অধ্যাপক, ইনার কথাই তো বলতে এসেছি আমি। সে কেমন কথা, ভালো করে চিনতে পারছেন তো? এ ছেলে কিন্তু আমাদের গৃহশিক্ষক সালাউদ্দিন। জি জি, চিনতে পারবো না মানে? এ কি 2-1 দিনের পরিচয়? ওনাদের ডিপার্টমেন্টের অফিস সহকারী আমি। বলেন কি? জি জি, ইনি আপনাদের গৃহশিক্ষক। এ কি কথা বলছেন? বলেই মোজাম্মেল হক সালাউদ্দিনকে প্রশ্ন করলেন, সে কি স্যার, এ কি শুনছি আমি? ধরা পড়ে যাওয়ায় নিজেকে আর লুকানোর চেষ্টা করল না সালাউদ্দিন। মাথা নিচু করে নিচু গলায় বলল, হ্যাঁ হক সাহেব, আপনি ঠিকই শুনেছেন।
আমি এক্ষণে গৃহশিক্ষক হয়ে এ বাড়িতে আছি। মোজাম্মেল হক সাহেব এই রকম বিস্মিত কণ্ঠে ফের প্রশ্ন করলেন, নিজের পরিচয় গোপন করে। আরো খানিক লজ্জিত হল সালাউদ্দিন। লজ্জিত কণ্ঠে বলল, জি জি, সম্পূর্ণ গোপন করে। কি আশ্চর্য! আপনার মতো এত বড় একজন সৎ মানুষ এভাবে আত্মপরিচয় গোপন করে গেলেন, এত বড় গুনাহের কাজ করলেন। হ্যাঁ হক সাহেব, একথা আমি অস্বীকার করব না। ইচ্ছে করে আমি এই গুনাহের কাজ করেছি আর গুনাহগার হয়েছি। এজন্যে আপনারা আমাকে যত খুশি তিরস্কার করতে পারেন, আমি কিছু বলবো না। তা আপনি না বলেন, কিন্তু ইচ্ছে করে আপনি এমন গুনাহগার হতে গেলেন কেন, তা আমি ভেবেই পাচ্ছি না। আপনার মতো একজন পরেশগার লোক পরকালটা এভাবে বিপদগ্রস্ত করে ফেললেন কি কারণে, তা আমার মাথাতেই আসছে না। পাশে দাঁড়িয়েছিল জোহরা জেসমিন। এবার সে চিৎকার করে বলে উঠল, প্রতারক, মহাপ্রতারক! আমরা আরেকটা প্রতারকের খপ্পরে পড়েছি। তাড়িয়ে দিন আব্বাজান, এই বেঈমানটাকেও এক্ষুনি তাড়িয়ে দিন বাড়ি থেকে। বলেই দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল জোহরা জেসমিন। জামাল মিয়া হাঁ করে দাঁড়িয়েছিল জোহরা জেসমিনের পাশেই। সে এবার আফসোসের সুরে বলল, হায় আল্লাহ, এ দুনিয়াটাই কি আর কাউকে বিশ্বাস করন যাইব না? মস্ত বড় ইমানদার আর আলেম লোক, ভাইবা, যার পেছনে নামাজ পড়লাম এতদিন, হে লোক এত বড় একটা গুনাহগার! কি গজব! নামাজগুলো আমাকে তাহলে পানিতেই পড়ে গেল। কান্নাচরিত কণ্ঠে জোহরা জেসমিন আবার বলল, বের করে দাও জামাল চাচা, এই মিথ্যাবাদীটাকে এখনই ঘর থেকে বের করে দাও। এত বড় প্রতারণা যে করতে পারে, তাকে আর আমার এক বিন্দু বিশ্বাস নেই। যে কোনো সময় যে কোনো প্রতারণা করে বসবে সে। তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ওকে। আবার দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল জোহরা জেসমিন। সেটা লক্ষ্য করে সালাউদ্দিন বলল, তাড়িয়ে দিতে হবে না। কেন আমি ইচ্ছে করে এমন গুনাহগার হতে গেলাম, সে কাহিনীটা বলার সুযোগ দিলে তা বলে আমি আপসে আপ চলে যাব এই বাড়ি থেকে। এরপর আর এ বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। জোহরা জেসমিন ফুঁসে উঠে পড়ল, কাহিনী? সালাউদ্দিন স্বাভাবিক কণ্ঠে বলল, জি, কাহিনী। আমি নিজে মিথ্যা বললাম, আপনাদের লোকাল থানার ওসিকে দিয়ে মিথ্যা বলিয়ে নিলাম। এতগুলো মিথ্যার পেছনে কোনো একটা কাহিনী থাকতেই তো পারে, জরুর। মীর সাহেব সহ আরো কয়েকজন একসাথে বলে উঠলেন, তাহলে কি সে কাহিনী, শোনাও দেখি। সালাউদ্দিন দুর্বল কণ্ঠে বলল, গায়ে আমার জ্বর, তা খানিকটা কমে গেলেও জ্বরটা পুরোপুরি ছেড়ে যায়নি। অনুমতি দিলে ওই বারান্দায় বসে কাহিনীটা বলি, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মীর সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো এখানে, আমার পাশে বসেই তোমার যা বলার বলো সব। মীর সাহেবের পাশে বসে একটু দম নিল সালাউদ্দিন। এরপরে শুরু করল কাহিনী।